Happy anniversary, darling. Day by day, I fall more deeply under your spell. কানের কাছে ঘন হাসকি পুরুষালী কণ্ঠস্বর শুনে পুনি নড়ে চড়ে উঠল। হাত পা নাড়াতে গিয়ে বুঝল তার শরীর পুরোটাই রেহেবারের দখলে। রুক্ষ হাত উন্মুক্ত উদরে বিচরণ করে বেড়াচ্ছে। পা দুটো রেহেবার নিজের পা দিয়ে লক করে রেখেছে। পুনির গাল লাল হয়ে গেল। রেহেবারকে এত কাছ থেকে অনুভব করার পরও প্রত্যেকবার তার সান্নিধ্যে এলে পুনি এমন লজ্জাবতী পাতার মতো মূর্ছে যায়। স্পর্শগুলো সে প্রথমের মতোই লাগে। শিহরণ রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ে। তবে একটু পরিবর্তন হয়েছে। আগে সে রেহেবারকে সামলাতে হিমশিম খেত, এখন আর সেটা হয় না। পুনি ঘুমো ঘুমো কণ্ঠেই লজ্জায় ধীরস্বরে উত্তর দিল, সেম টু ইউ। গলায় কামড় পড়তেই পুনি আহ বলেই চিৎকার করে উঠল। রেহেবার কামড় দেওয়ার জায়গায় ঠোঁট বুলিয়ে একইভাবে বলল। Answer in complete sentence. পুনি লম্বা শ্বাস নিয়ে ঘাড় হালকা কাত করে রেহেবারের কানের কাছে কাপা কাপা কণ্ঠে বলল, হ্যাপি অ্যানিভার্সারি মিস্টার হাজব্যান্ড, ইউ কমপ্লিট মি ইন এভরি ওয়ে। পুনির মুখে এমন বাক্য শুনে কিছুটা অবাকই হলো রেহেবার। পুনি খুব একটা কিছু বলে না তাদের সম্পর্ক নিয়ে। আগে যদিও দু একটা বলতো, এই দুর্ঘটনা হওয়ার পর তো একদমই না, চুপচাপ হয়ে গেছে একদম সে। তাও রেহেবার মাথা থেকে সব চিন্তা ঝেড়ে ফেলে পুনির গলার ভাঁজ থেকে মুখ তুলে পুনির মুখ দুহাতের তালুতে নিয়ে গভীর চুম্বন আঁকলেও ফিনফিনে গোলাপি অধরে। পুনিও সায় দিল যেন। রেহেবারের মাথার পেছনের চুল আঁকড়ে ধরল শক্ত করে। কিছু সময়ের ব্যবধান। রেহেবার মুক্তি দিল পূর্ণিকে। দুজনের শ্বাসের গতি বেগতিক। রেহেবার পূর্ণিকে জড়িয়ে ধরেই আদরি গলায় বলল, আজ সারাদিন যেহেতু আপনার নামে, তাই আপনি যা অর্ডার করবেন আজ তাই করতে রাজি অধম। রেহেবারের বলার ভঙ্গি দেখে পুনি ফিক করে হেসে দিল। অল্প হাসিতেই তার চেহারা ঝলমলিয়ে উঠল। ফর্সা গালগুলো টসটসে টমেটো লাগলো রেহেবারের কাছে। মেয়েটা এত ফর্সা, হালকা লজ্জা পেলে বা রোদ লাগলেই তার গাল অটোমেটিক লাল হয়ে যায়। মনে হয় যেন রক্ত জমে আছে। স্নিগ্ধ কোমল হাসিটা দেখে আবার একবার হারিয়ে গেল রেহেবার, ঠিক আগের মতো। কতদিন যে মেয়েটা হাসে না। এই নিষ্পাপ হাসিতে নেই কোনো হতাশা, নেই কোনো আক্ষেপ, শুধুই পূর্ণতা। রেহেবার মোহচ্ছন্ন হয়ে সেই হাসি দেখে ভেতর ভেতর দীর্ঘশ্বাস ফেলল। ফুলের মতো নিষ্পাপ মেয়েটার জীবন কাঁটায় ভর্তি। রেহেবার ছাড়া আছেই বা কে তাকে আগলে রাখার মতো? পাথরের মতো শক্ত অফিসারের বুকটাও আজকাল কেঁপে ওঠে। তার যা প্রফেশন, তার যদি কখনো কিছু হয়ে যায় মেয়েটার কি হবে? আদেও নিজেকে সামলাতে পারবে? রেহেবারের ধ্যান ভাঙে এক উচ্ছ্বাসিত রিনরিনে মিষ্টি আওয়াজে। ফার্স্ট হচ্ছে আপনার হাতের ব্রেকফাস্ট, সেকেন্ড আজ আমি এই শহরে আপনার কোনো পছন্দের জায়গায় যেতে চাই, ওকে? As you wish, darling. পুনির মনটা সত্যি হালকা লাগলো। রেহেবারের সাথে সে যতক্ষণ থাকে তাকে দুঃখ ছুঁতে পারে না। ছুলেও রেহেবার কোনো না কোনো ভাবে তা ম্যাজিক করে উধাও করে দেয়। আর এমনিও কতদিন যে হয়ে গেল হসপিটাল ছাড়া সে বাড়ির বাইরে বেরোয়নি, সেই জানে। বাইরে খোলা হাওয়ায় গেলে যদি মনের ভেতরের ক্ষতগুলো একটু একটু করে ভোলা যায়। আচমকাই পুনি রেহেবারের মুখ নিজের তালুতে নিয়ে তার কপালে ঠোঁট ছোঁয়ালো। ঠোঁটে চওড়া হাসি টেনে নিজের হাত দিয়ে রেহেবারের কপালে পড়ে থাকা চুলগুলো গুছিয়ে দিতে লাগলো। রেহেবার প্রথমে একটু হতবাক হলেও পরে নিজেকে সামলে পুনির কপালে একইভাবে ঠোঁট ছুঁয়ে বলল, Always smile like this. You look so beautiful when you smile. পুনি লাজুক হাসল। আচমকাই রেহেবার কোলে তুলে নিল পূর্ণিকে। পুনি হকচকিয়ে গিয়ে বলল, কি 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 করছেন? আমি এখনো ফ্রেশ হইনি। ফ্রেশ করে দিদি তো নিতে যাচ্ছি। না না না, তার দরকার নেই, আমি পারবো। I know, we can do it. But still, I want to do it because I enjoy it. পুনি জানে এরপর সে কথা বললে সেটা হবে শুধু বাক্য ব্যয়। কারণ রেহেবার সদা সর্বদার মতো তার একটা কথাও কানে তুলবে না। আর না তার উপর কোনো জোর চলবে কারো। টেবিলে সাজানো পছন্দের বিভিন্ন রকম আইটেম দেখে চোখ কপালে উঠল পূর্ণির। মূলত এই দেশে আসার পর সে রেহেবারকে কোনোদিন কিচেনে ঢুকতে দেখেনি। তাই তার হাতের রান্না পুনরায় খাওয়ার ইচ্ছে হয়েছিল। এত খাবার সে তো খায় পাখির মতো। একটা কি দুটো ডিশ বানালেই হতো, সেখানে 9-10খানা আইটেম। রেহেবার শেষ রসমালাইয়ের বাটিটা টেবিলে রাখতেই পুনির মনটা আবার বিষাদে ভরে গেল। রসমালাই তো কোকোর সবচেয়ে প্রিয় ছিল। পুনি যার কারণে ফোন দেখে এই একটা মিষ্টি বানানো শিখেছিল। বাচ্চা ঠাচ কতদিন হয়ে গেল তার কাছে নেই। বাইরে না দেখালেও পুনি যে প্রতি মুহূর্ত মিস করে কোকোকে। সকালে ব্রাশ থেকে শুরু করে রাতের ঘুমানো অবধি
কোকো সর্বক্ষণ পূর্ণির সাথে সাথে থাকত। এমন কত রাত গেছে পূর্ণির জ্বর এলে রাতে আখিকে না জানিয়ে চুপ করে শুয়ে থাকতো বিছানায়। অদ্ভুতভাবে কোকো ঠিক বুঝতে পারত, নয় পাশের ঘরে গিয়ে আখিকে ডেকে আনতো, না হয় সে নিজে সারা রাত বসে থাকতো পূর্ণির মাথার কাছে। মন খারাপ হলে নিজের খেলনা এনে দিত। পূর্ণি রাগ করলে কোলে এসে মুখে মাথা দিয়ে কুই কুই করত। এত এত স্মৃতি কি ভোলা সম্ভব? এসব ভাবতে ভাবতেই পূর্ণির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। পূর্ণার জন্য তার কষ্ট হয়, তবে কোকোর জন্য তার বুকটা চৌচির হয়ে যায়। পূর্ণিমা, কোকোর কথা মনে পড়ছে? রেহেবারের কথায় পূর্ণি শুধু মাথা নিচু করে হ্যাঁ বোধক মাথা নাড়াল। রেহেবার পূর্ণির পাশে চেয়ার টেনে বসল। কোকো সবসময় আমাদের সাথে আছে শোনা। হয়তো তোমার চোখের সামনে নেই, তবে আমাদের মনের কাছাকাছি আছে। তুমি যদি কোকোর প্রিয় জিনিসগুলো থেকে নিজেকে দূরে রাখো, তাহলে কোকোকে আরও বেশি মিস করবে। বলি রেহেবার নিজে বাটি থেকে রসমালাই তুলে পূর্ণির মুখের সামনে ধরল। পূর্ণি খেল না, কান্নারত অবস্থায় বলল, না অফিসার, ও আমার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিল, নিজের কথা একবারও না ভেবে। ওর সেই ত্যাগ আমার জীবনের সব কিছুর চেয়ে বড়। আর আমি যদি এখন এই সামান্য ত্যাগটুকু না করতে পারি, তবে আমি কিভাবে ওর ভালোবাসার যোগ্য হতে পারি? এটা অন্তত ওর প্রতি আমার কর্তব্য। রেহেবার আর তর্ক করল না, চুপচাপ বাটিটা গিয়ে কিচেনে রেখে এলো। কিছু কথার সাথে তর্ক যায় না, আর সে কোন মুখে পূর্ণিকে জোর করবে? তার অতি পছন্দের মিষ্টি হওয়া সত্ত্বেও সে নিজেকে একটাবার মুখ দিয়েছে কোকো যাওয়ার পর। তার অতি পছন্দের মিষ্টি হওয়া সত্ত্বেও সে নিজেকে একটাবার মুখে দিয়েছে কোকো যাওয়ার পরে। রেহেবার চুপচাপে সে ডাইনিং টেবিলে বসে পূর্ণির চোখের জল মুছিয়ে সব আইটেম একটু একটু করে নিজের হাতে খাইয়ে দিল। পূর্ণি যথাসম্ভব কান্নাগুলো আটকে মুখে হাসি টানার চেষ্টা করলো। তার জীবনে সুখের মুহূর্তগুলো খুব মূল্যবান, আর সে জনম ভিখারি। ভাগ্য করে পায় কয়েকটা সুখের মুহূর্ত, এগুলো নষ্ট করতে চায় না সে। বহুদিন পর পূর্ণি মন ভরে সাজ, চোখে কাজল দিল, পছন্দের শাড়ি পরল। পূর্ণির মেকআপের পুরোটা সময় রেহেবার বুকে হাত গুজে ড্রেসিং টেবিলে হেলান দিয়ে পুরোটা দেখল। পূর্ণি দু একবার জিজ্ঞেস করেছিল বটে, ইতস্তত করে, যে কি দেখছেন অমন করে? ঘোর লাগা দৃষ্টিতে উত্তরে শুধু এক কথা এসেছিল, তোমাকে। তোমাকে। এরপর আর পূর্ণি কিছু বলার সাহস পায়নি। ব্লাশ ছাড়াই গাল লাল হয়ে উঠত, নইলে তার এমনি মানুষটা যা ঠোটকাটা কথাবার্তা। পূর্ণির সাজগোজ কমপ্লিট হওয়ার পর রেহেবার নিজে রেডি হয়ে নিল। তেমন কিছুই না, পরনে শুধু তার ব্ল্যাক ফর্মাল প্যান্ট আর তার উপর শার্টের উপর কোট, চুলগুলো জেল দিয়ে সেট করা, হাতে এক্সক্লুসিভ ওয়াচ, হাতের শিরা উপশিরা স্পষ্ট, অঙ্গভঙ্গিতে ম্যানলি নেচার বিদ্যমান। পূর্ণি হা করে তাকিয়ে রইল। মানুষটা আসলেই সুদর্শন। পূর্ণির এমন মুগ্ধ চোখের তাকানো দেখে রেহেবার বাঁকা হেসে পূর্ণির সামনে দাঁড়িয়ে শার্টের হাতা ফোল্ড করতে করতে সামান্য ঝুঁকে বলল, হাউ ডু আই লুক ডার্লিং? অ্যাট্রাকটিভ। সো ইউ আর অ্যাট্রাক্টেড টু মি? খুব নিকটে পুরুষালী কণ্ঠস্বরটা পাওয়ায় পূর্ণি টনক নড়ল। মোহাচ্ছন্ন হয়ে কি থেকে কি বলেছে সে। রেহেবারে ধরার আগেই পূর্ণি পাখির মতো ফুরুত করে হাতের ফাঁক গুলিয়ে আমতামতা করে বলল, আমি নিচে অপেক্ষা করছি, আপনি তাড়াতাড়ি আসুন। বলেই পূর্ণি জান হাতে নিয়ে দৌড় দিল। একবার রেহেবারের হাতে পড়লে আজ আর বেরোনো হবে বলে মনে হয় না। আর তখন তার মর্জির উপর পূর্ণির মর্জি চলে না। পূর্ণি পালাতেই রেহেবার উচ্চস্বরে হেসে উঠল। পাগল মেয়েটা ভেবেছে সে রেহেবারের হাত থেকে নিজের ইচ্ছে পালিয়ে গেল, অথচ সে জানেই না রেহেবারের ইচ্ছে ছাড়া সে এখান থেকে এক পাও নড়তে পারত না। সারাদিন ঘোরাঘুরি, শপিং, এটা সেটার মধ্য দিয়ে কেটে গেল দুজনের সময়টা। রেহেবার নিজের পছন্দ অনুযায়ী একটা সিনেমা দেখতে নিয়ে গেল, আর সেখানে দর্শক ছিল তারা দুজন। আর দ্বিতীয় নিয়ে গেল এক শান্তির ঝিলের পাড়ে, যা শহর থেকে বেশ খানিকটা দূরে। পাকা রাস্তার পাশে সুন্দর করে সারিবদ্ধ গাছ আর বসার জায়গা রয়েছে। মাঝে মাঝে দু একটা লোকের দেখা পাওয়া যাচ্ছে। ঠান্ডা বাতাসে পূর্ণির প্রাণ জুড়ে এলো। তার কল্পনার থেকেও বেশি সুন্দর জায়গায় এনেছে রেহেবার তাকে। এই জায়গার হদিশ সে আগে কেন পায়নি? পূর্ণির জোরাজুরিতে রেহেবার বেশ কয়েকটা ফটো তুলল দুজনের। মুভি শেষে লাঞ্চ করেই যদিও গিয়েছিল সে জায়গাটায়, সন্ধে হয়ে আসার পরেও পূর্ণি একইভাবে রেহেবারের কাঁধে মাথা দিয়ে বসে রইল। কতদিন বাদে দুজনে প্রাণ খুলে কথা বলল। একা আসলে আর যাই হোক, সে এমন নির্জন জায়গায় মন খুলে বসে থাকতে পারত না, কিন্তু এই মানুষটা থাকলে পারে। সে জানে এই মানুষটা থাকতে তার গায়ে কোনো আঁচ লাগবে না। রাত ঘনিয়ে আসছে দেখে রেহেবারি জোর করলো ডিনার সেরে বাড়ি ফেরার জন্য। তবে পূর্ণি ভীষণ জেদ ধরল সে আর বাইরে খাবে না, বাড়িতেই খাবে।
রেহেবার তাও বলল খাবার অন্তত প্যাক করিয়ে নেই রেস্টুরেন্ট থেকে। পুনি তাতেও নারাজ। সে বাইরের খাবার খাবে না, মানে কিছুতেই খাবে না। আর তার খাবারের সময় একটু লেট হলেই সে রাতে খেতে চায় না। অন্যদিন হলে রেহেবার এক ধমক দিত, কিন্তু আজ যেহেতু পুরোটাই পূর্ণির ইচ্ছেতে সে চলবে বলেছে, তাই আর বেশি কথা বাড়ালো না। চুপচাপ গাড়ি নিয়ে ব্যাক করলো বাড়ির দিকে। তবে আগের মতো আর নিজে থেকে এটা সেটা বলল না, আর না পুনির পেছনে লাগলো। পুনি কয়েকবার রেহেবারের সাথে কথা বলার চেষ্টা করলো, কিন্তু হ্যাঁ না হুম ছাড়া কিছুই বলল না সে। পুনি বুঝলো রেহেবার রেগে আছে, তাই সে আর কথা বাড়াল না বেশি। এক্ষুনি যদি ধমক দিয়ে দেয়, এত সুন্দর দিন কাটানোর পর ধমক খেলে তো সে কেঁদেই ফেলবে। এইসব ভাবতে ভাবতেই গাড়ি এসে পৌঁছলো বৃষ্টি বিলাস ম্যানশনে। বাড়িতে ঢুকতেই রেহেবার আগে এগিয়ে গেল সিঁড়ির দিকে। অফিসার, আচমকা ডাকে রেহেবার প্রথম সিঁড়িতে পা রাখতেই ভ্রুকুচকে পিছনে ফিরে তাকালো পূর্ণির দিকে। পূর্ণি ইতস্তত করে এগিয়ে গিয়ে রেহেবারের হাত ধরে টানতে টানতে উপরের দিকে নিয়ে গেল। রেহেবার অবাক হয়ে গম্ভীর স্বরে বলল, আমি অলরেডি টায়ার্ড পূর্ণিমা, এখন আর ছাদে যেতে ইচ্ছে করছে না। পূর্ণি কোনো উত্তর না দিয়ে রেহেবারকে টেনে ছাদের সামনে নিয়ে গিয়ে দাঁড় করাতেই রেহেবার কিছু বলতে উদ্যত হলো, কিন্তু তার আগেই এগিয়ে ছাদের দরজা খুলে দিতেই দৃশ্যমান হলো ফেরি লাইটে ফুলে বেলুনে সাজানো এক মনোমুগ্ধকর জায়গা। রেহেবার চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে দেখল। পূর্ণি একটু দূরে সরে গিয়ে মুখে চওড়া হাসি টেনে বলল, a little surprise for you my everything. রেহেবার ডান হাতের তর্জনী দিয়ে কপাল ঘষে হেসে ফেলল। তাহলে এই ছিল প্ল্যান, তাই এত ঘটা করে তাকে ঘুরতে নিয়ে যেতে বলা হয়েছিল। বউটা তো দেখি কল্পনার থেকেও বেশি চালাক বেরোলো। রেহেবার কোনো ওয়ার্নিং ছাড়াই একটু এগিয়ে গিয়ে পুনিকে ঝাপটে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। এই মেয়েটার হাসিই সর্বনাশ। সে হাসলেই রেহেবারের নেশা লেগে যায়। যতক্ষণ ঝাপটে ধরে তাকে আদর করছে ততক্ষণে নেশা কমে না। চুমুটা ধীরে ধীরে মুখ ছাড়িয়ে গলায় নেমে আসতেই পুনি হাসতে হাসতে বলল, আরে আরে, আরও সারপ্রাইজ দেওয়া বাকি আছে আমার। রেহেবার পুনিকে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরে গলায় ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতে বলল, লিভ ইট, ইউর মাই বিগেস্ট সারপ্রাইজ। কি বলেন? এরপরে সারপ্রাইজ দেখলে তো তাহলে আপনার মাথা ঘুরে যাবে। বলি পুনি মিটি মিটি হাসল। রেহেবার আবার মাথা তুলে বিস্ময় নিয়ে বলল, তাই নাকি? তাহলে তো দেখতে হচ্ছে তোমার পরে এমন কি জিনিস আছে যে আমার মাথা ঘোরাতে সক্ষম। পুনি রেহেবারের রসিকতায় তার বাহুতে আলতো চাপড় মেরে বলল। বলি পুনি কোথা থেকে একটা বক্স এনে রেহেবারের হাতে দিয়ে বলল, আলহামদুলিল্লাহ বলে এটা খুলুন এবার। রেহেবার কৌতূহলের সাথে পুনির দিকে তাকিয়ে আলহামদুলিল্লাহ বলে বক্সটা খুলতেই দেখল সেখানে ছোট্ট বেবিদের একজোড়া শু আর টুপি। রেহেবার বিস্ময় নিয়ে পুনির দিকে একবার তাকালো সে বক্সের দিকে। পুনি ভারী মজা পেল রেহেবারের এমন রিয়াকশন দেখে। রেহেবার সুজোড়া হাতে তুলে কাপা কাপা কণ্ঠে বলল, ইজ দিস ট্রু? পুনি মাথা নেড়ে বক্স থেকে রেহেবারের সাইজের টি শার্টটা নিয়ে মেলে ধরল রেহেবারের সামনে। হোয়াইট টি শার্টে বড় বড় করে লেখা আছে হ্যালো ড্যাডি টুবি, আর তার নিচে ছোট্ট করে লেখা ইউ প্লাস মি ইকুয়াল টু 3। রেহেবার কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কথাটা ঠিকঠাক মাথার নিয়ন্ত্রণে পৌঁছতেই একটানে ঝাপটে ধরল পুনিকে বুকের মাঝে। পুনিও হাসি মুখে জড়িয়ে দাঁড়িয়ে রইল রেহেবারকে। তার মাঝে শুধু একটা অস্ফুট শব্দই কানে এলো তার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রেহেবারের একসাথে এতগুলো প্রশ্নে পুনি অতিষ্ঠ হয়ে গেল। মানুষটা তাকে উত্তর দেওয়ার সময় দিচ্ছে না, নিজেই খালি জিজ্ঞেস করে যাচ্ছে, কবে জানলে, কখন জানলে, ডক্টর দেখিয়েছ কিনা, এমন হাজারটা প্রশ্ন। পুনি ঠোঁট উল্টে পাশ থেকে একটা ছোট্ট কেক নিয়ে রেহেবারের সামনে ধরে বলল, আগে এটা কেটে নিই, তারপর নয় বলি। রেহেবার আবার শান্ত হলো। ছোট্ট কেক, তার উপর সুন্দর করে লেখা আ লিটল ওয়ান ইজ অন দ্য ওয়ে। রেহেবারের চোখ জুড়িয়ে গেল। বাবা হওয়ার অনুভূতিটা আসলে এতটা তীব্র। একটা ছোট্ট প্রাণ হাসবে, সারাক্ষণ তাকে বাবা বাবা বলে বাড়ি মাথায় করে রাখবে। রেহেবারের নিজের অংশ আসবে। পুনি এক টুকরো কেক রেহেবারের মুখে তুলে দিতেই রেহেবারও পুনির মুখে এক টুকরো কেক তুলে দিল। এরপর আস্তে ধীরে পুনি বলল, প্রথমত আমি শিওর হয়েছি গত পরশু। রেহেবার কৌতূহলের সাথে বলল, তাহলে বুঝছো কবে? পুনি একটু থেমে আকাশের দিকে তাকিয়ে বলল, যেদিন কোকো আমাদের ছেড়ে চলে গেল সেদিন। তাহলে এতদিন টেস্ট না করানোর কারণ? আমার মন মেজাজ একদম ভালো ছিল না অফিসার, তাই আর করাইনি। রেহেবার আর কিছুই বলল না। হাঁটু মুড়ে পুনি সামনে বসে পুনি শাড়ি সরিয়ে উন্মুক্ত ধরে ঠোঁট ছুঁয়ে দিল।
পুনি হালকা কেঁপে উঠল। রেহেবার তারপর সেখানে হাত ছুঁয়ে কোমল গলায় বলল, হয়তো তোমার আদরে বাচ্চাই আবার ফেরত আসছে তোমার কাছে, অন্যভাবে, অন্য রূপে। পুনি মলিন চোখে রেহেবারের হাতের উপর হাত রাখল। সত্যি কি তাই? সত্যি হোক বা না হোক, তার মনের শান্তির জন্য সে সেটাই মেনে নিল। রেহেবার উঠে দাঁড়িয়ে পুনিকে কোলে তুলে নিল ছাদ থেকে নিজের রুমে যাওয়ার জন্য। নিচে নামতে নামতে রেহেবার বলল, দিস ইজ দ্য হ্যাপিয়েস্ট মোমেন্ট অফ মাই লাইফ, পূর্ণিমা। পূর্ণিমা হেসে রেহেবারের বুকে মাথা রেখে বলল, সেম হিয়ার। এক্সিবিশন থেকে আসার পরপরই আমেহার ভীষণ জ্বর আসে। জ্বরের পারদ এতটাই বেশি ছিল যে আমেহার জ্ঞান ছিল না বললেই চলে সারা রাত। পরের দিন সকাল হতেই জোহান ডক্টরকে কল দিয়ে ডাকে। অন্য সময় হলে সে নিজেই নিয়ে যেত, কিন্তু তার নিজের শরীরও পুরোপুরিভাবে ঠিক হয়নি। হাঁটতে পারলেও পায়ে বেশ ব্যথা। কল করার কিছুক্ষণ পর ডক্টর এসে ভাইরাল ফিভার বলার পর গিয়ে জোহান একটু স্বস্তি পায়। সেই দিনটা পুরোটাই আমেহার বিছানায় কাটে। জ্বর কমে আবার আসে, এমন করেই জোহান সেই দিনটা সারাদিন আমেহার খেয়াল রাখে। খুঁটিনাটি থেকে শুরু করে জলটা পর্যন্ত ধরে খাইয়ে দেয়। পায়ে লেগেছিল বলে একদিনের লিভ এমনিও নেওয়া ছিল তার, তাই আর বিশেষ ভাবতে হয়নি। এই প্রথম আমেহা জোহানের এমন রূপ দেখছে। জোহান তাকে ঘরের কাজ খুব একটা করতে দেয় না। প্রথম থেকেই রান্না নিজেই করে বেশিরভাগ। এই থেকে আমেহা বুঝেছিল, যদিও সে ভীষণ আত্মনির্ভরশীল আর সেইটুকু করার মধ্যে ছিল তার কর্তব্য, কিন্তু এই সেবা যত্নটুকু ছিল তার থেকে সম্পূর্ণ ভিন্ন। এর মধ্যে শুধু দায়িত্বশীলতা ছিল না, ছিল একরাশ ভালোবাসা আর ভালোবাসা। তবে তার ভীষণ খারাপও লাগে। জোহানের নিজেরও শরীর পুরোপুরি ঠিক নয়। এখন কোথায় সে দেখাশোনা করবে, তার বদলে তাকেই কিনা সেবা করতে হচ্ছে। জোহান ব্রেকফাস্ট টেবিলে সাজিয়ে পা বাড়ালো রুমের দিকে। রুমের দরজা খুলতেই নজরে এলো এক শান্ত নিষ্পাপ মুখের ঘুমন্ত মিষ্টি মেয়ের মুখ। জোহান মৃদু হেসে বসল তার মাথার কাছে। আমেহার গাল দুটো অয়েলি স্কিন হওয়ায় জলজল করছে। গালের পাশে ছোট্ট একটা ব্রণ, নতুন হয়েছে বোধহয়। জোহানের সেটা দেখে চিন্তায় ভ্রু কুঁচকে এলো। তার একবার হয়েছিল, এত ব্যথা ছিল যে সে তো রুম দিয়ে বেরোয়নি 3 দিন। মুখে যদি দাগ পড়ে যায় এই ভেবে। সেই থেকে ব্রণ জিনিসটাকে জোহানের একদম পছন্দ না। অথচ আমেহার গালে দেখে তার এমন অপছন্দ টাইপ কোনো অনুভূতি হলো না, বরং চিন্তা হলো অনেক ব্যথা হবে ভেবে। জোহান আমেহার পুরো মুখে আবারও চোখ বোলালো। যে মেয়েটাকে বিয়ের পর মেনে নিতে পারবে কিনা ভেবে ঘুম আসতো না, আজ সেই মেয়েটাই তাকে মেনে নিচ্ছে না এই ভেবে তার ঘুম আসছে না। কম প্রত্যুত্তর আসার দরুন, যার সাথে প্রথমে কথা বলতে বিরক্ত লাগতো, এখন তার একটা হ্যাঁ শুনলেই মনে হয় দিনটা সুন্দর হয়ে গেল। আগে যাকে এড়িয়ে চলতে ভালো লাগতো, এখন সবসময় তার পাশে ঘেঁষে থাকতে ইচ্ছে করে। জোহান নিজেও অবাক হয় নিজের এমন পরিবর্তনে। মেয়েটা যে কি জাদুকাঠি ছোঁয়ালো তাকে কে জানে। এসব ভেবেই জোহান আনমনে হেসে ফেলল। আমেহাও চোখ খুলল এমন সময়। অপ্রত্যাশিতভাবে দুজনের চোখাচোখি হলো 4 কি 5 সেকেন্ডের। তারপর দুজনে ইতস্তত হয়ে অন্যদিকে মুখ ফেরালো। আমেহা উঠে বসতে চাইলে জোহান নিজেই তাকে ধরে বসিয়ে দিল। আমেহা উঠে বসে এদিক ওদিক তাকাতেই জোহান তার পাশে থাকা চশমাটা নিজের জামায় মুছে আমেহার হাতে দিল। আমেহা ঝাপসা দেখলে বুঝতে পারল জোহানের কর্মকাণ্ড। মনে মনে ভীষণ প্রসন্ন হলে সে। কপালে ঠান্ডা হাতের ছোঁয়া পেতেই মুখ তুলে তাকাতেই জোহানের চিন্তিত মুখ নজরে এলো তার। জোহান হাত নামিয়ে চিন্তিত গলায় বলল, তোমার গাটা এখনো হালকা গরম আছে, উঠে ব্রেকফাস্টটা আগে করে নাও, তারপরে আমি মেডিসিন দিচ্ছি। আমেহা মৃদু হেসে বিছানা থেকে নামতে যাবে, আবার জোহানের ফোন কল আসে। আমেহার চোখ অটোমেটিক চলে গেল ফোন স্ক্রিনে। আবার সেই মাহি। এত কিছু চলছে তাদের মধ্যে যে এতবার কল দেওয়া লাগছে। জোহান কি গোপনে তার সাথে কোনো সম্পর্কে আছে, নাকি সেই ভুলভাল ভাবছে? না, জোহানের আর কোনো বন্ধু তো এতবার কল দেয় না। তাহলে কি সত্যি কিছু? সেকেন্ড কয়েকের মধ্যেই আমেহা একসাথে এত কিছু ভেবে ফেলল। জোহান কলটা সাইলেন্ট করে বলল, আজ আমায় একটু অফিসে বেরোতে হবে আমেহা, বেশি দেরি হবে না, বিকেলের মধ্যে চলে আসব। এসে তোমায় এক জায়গায় নিয়ে যাব, রেডি থেকো কেমন? আমি না গেলে হয় না, আমার ভালো লাগছে না আসলে। আমেহার গলার স্বর আমার আগের মতো নিষ্প্রাণ নির্জীব। জোহান ভ্রুকুচকে ফের চিন্তিত গলায় বলল, কেন, কি প্রবলেম হয়েছে? বা কোনো বিষয় নিয়ে তুমি কি আমার উপর রেগে আছো? না তো, তেমন কিছু না। জোহান হঠাৎ করে আমেহার দৃষ্টি অনুসরণ করে নিজের হাতে থাকা ফোনের দিকে তাকালো। সাইলেন্ট করার দরুন কলটা এখনো শো করছে। প্রথমে ভ্রুকুচকালেও হঠাৎই তার জনের বিদায়ের সময় বলা কথাটা মনে পড়ে গেল। জন তাকে যাওয়ার আগে সিরিয়াস ভঙ্গিতে আলাদাভাবে ডেকে বলেছিল, আমি ফর শিওর তুই আমেহার সামনেও ওর নাম নিয়েছিস।
জোহান মাথায় হালকা জোর দিতেই মনে পড়ল আমেহা এমন ব্যবহার গত পরশু করেছিল। তার মানে ওই দিনও সেই কারণে এমন করেছিল। ও শিট! জোহান আবার বেড়ে আমেহার পাশে ধপ করে বসে পড়ল। এমন আবার বসে পড়ে আমেহা অবাকই হলো একটু। চশমাটা ঠিক করে বলল। আপনি অফিসে যাবেন না? জোহান হঠাৎই আমেহার মুখের একদম কাছে গিয়ে চোখে চোখ রেখে বলল। আর ইউ জেলাস? আমেহা থতমত খেয়ে গেল, চোখ সরিয়ে অন্যদিকে তাকালো, ইতস্তত করে বলল। আমি আবার কিসের জন্য জেলাস হব? জোহান গাল ভর্তি হাসল, নিজের ডান হাত বাড়িয়ে আমেহার নাক টিপে দিল। আপনি মিথ্যেটা একদম বলতে পারেন না মহারানী। আমেহা অভিমানী চোখে তাকালো। জোহান বেড থেকে উঠে বলল। তোমার উত্তর নয় বিকেলেই শুনবো। এখন আসি কেমন? আর হ্যাঁ, মনে থাকে জানো, সুন্দর মতো রেডি হয়ে থাকবে। বলেই জোহান বেরিয়ে গেল। আমেহা ফোঁস করে দম ছাড়ল। জোহান বেরিয়ে যাওয়ার পর সারাটা দিন কাটলো আমেহার কখনো বই পড়ে, আবার কখনো ক্যানভাসে আঁকিবুকি করে। দুপুরে খাওয়ার পর কিছুক্ষণ গল্পের বই নিয়ে চুপচাপ বসে থেকে উঠে দাঁড়ালো আমেহা। আলমারি থেকে একটা শাড়ি আর একটা 3 পিস নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। মনটা তো এমনিতেই বেশি আছে, যার দরুন আজ সারাদিনের করা একটা কাজেও মন লাগাতে পারেনি, না পড়ায় না আঁকায়। আমি আয়নার সামনে দাঁড়ালো, গালের ব্রণের জায়গাটায় হাত ছলো একবার। আচ্ছা, তাকে কি দেখতে খুব খারাপ? সে না হয় জোহানের ফ্রেন্ডদের মতো ফ্যাশনেবল নয়, একদম সাদাসিধা। তেমন সুন্দর করে মেকআপ করতে পারে না, উঁচু হিল পরতে পারে না, তাই বলে কি তার মন নেই? আচ্ছা, ওই মাহির থেকে তাকে কি খুব কুৎসিত দেখতে? না হলে কেন জোহান বারবার তাকে ছেড়ে ওর কাছে ছোটে? আমি আর এক সপ্তাহ ভিতর দিয়ে বলে উঠল, ছুটবে নাই বা কেন? তুই তাকে কি দিয়েছিস বিয়ের পর? রান্নাটুকুও পারিস না। ওইসব আঁকুবুকু করে কি সংসার চলে? সংসার চালানোর জন্য রান্না ঘরের কাজ জানতে হয়, যার প্রায় কিছুই আমেহা পারে না। আর না, জোহানকে স্বামীর অধিকার দিয়েছে সে। আসলেই তো, কেন জোহান তার কাছে আটকে থাকবে? শুধু জোর করে বিয়ে হয়েছে দেখে। ফোনে টিং করে আওয়াজ আসতেই আমেহা এক হাতে 3 পিস রেখে ফোনটা তুলতেই দেখলো জোহানের মেসেজ। আর ইউ রেডি? আই এম কামিং ইন 10 মিনিটস। আমেহা আর বেশি না ভেবে হাতের শাড়িটা পরে নিল, চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক দিয়ে কি ভেবে চশমাটা খুলে লেন্স পরল, চশমাটা ব্যাগে ঢুকিয়ে রাখলো। এর মধ্যেই জোহান এবার কল দিল। আমেহার কল না ধরে তাড়াতাড়ি করে ব্যাগ নিয়ে রুম লক করে নিচে নামার জন্য পা বাড়ালো। কল কেন রিসিভ কর? মাথা তুলে তাকাতেই জোহানের মুখের কথা মুখেই রয়ে গেল। না সাজগোজ করা মেয়েগুলো যখন চোখে হালকা কাজলও দেয়, তখন তাকে বোধ করি পরিদের সাথে তুলনায় বসানো যায়। আগের দিনে এমন অবস্থা হয়েছিল তার, তবে তা কোনোভাবেই প্রকাশ করেনি সে। তার হার্টবিট যে কতটা ফাস্ট চলছে সে যে কেউ তার সামনে গেলেই বলে দিতে পারবে। আমেহা জোহানকে এমন হাঁ করে তাকিয়ে থাকতে দেখে চোখ সংকুচিত করলো খানিক। তার থেকে কিছুটা দূরত্বে দাঁড়িয়ে বলল, যাওয়া যাক। জোহান চোখ সরিয়ে মাথার পেছনে হাত বুলিয়ে বলল। হঠাৎ শাড়ি পরলে যে? আমেহা নিজের দিকে একবার চোখ বুলিয়ে ধীর কণ্ঠে বলল, কেন ভালো লাগে না আমার শাড়িতে? তোমায় ভালোই লাগে, শুধু আমার মাথা নষ্ট হয়ে যায়। কথাটা এতটাই ধীরে ছিল যে আমেহার কান অবধি পৌঁছলো না সেই কথা। তাই ইতস্তত করে জিজ্ঞেস করলো, কিছু বললেন? নাথিং সিরিয়াস, গাড়িতে ওঠো। বলে নিজেই গাড়ির দৌড় খুলে আমেহাকে বসিয়ে দিল। গাড়ি এসে থামলো এক বিলাসবহুল হোটেলের সামনে, যার সামনে বার দেখা যাচ্ছে। আমেহার ভেতর ভেতর ভীষণ অস্বস্তি বোধ হলো। এইসব সে একদম নিজেকে মানাতে পারে না। জোহান এখানে নিয়ে যাবে তাকে, সে তো জোহানকে মানাও করতে পারবে না। এখন কি করবে এসব ভেবেই আমেহার চোখ মুখ শুকিয়ে এলো। আমেহা এসো। জোহানের হাত বাড়ানো দেখে আমেহা হাজার অস্বস্তি নিয়ে হাত দিল। জোহান মৃদু হেসে আলতো হাতে তাকে টেনে বাইরে বের করে গাড়ি লক করলো। আমেহার হাতে হাত টুপিয়ে এগিয়ে চলল সামনের হোটেলের দিকে। জোহান নরম হাতের কাঁপুনি টের পেয়ে মুচকি হাসল। হোটেলের ভিতর ঢুকতেই বারে যাওয়ার গেটের পাশ দিয়ে হেঁটে আরো সামনের দিকে এগোলো। আমেহা এবার স্বস্তির নিঃশ্বাস ফেলেও অবাক হলো, তাহলে কোথায় যাচ্ছে তারা? জোহান লিফটে উঠে সবচেয়ে টপ ফ্লোরের বাটন প্রেস করলো। মিনিট 4 মধ্যেই পৌঁছে গেল হোটেলের একদম টপে। আর কয়েকটা সিঁড়ি উঠে ছাদের কাছে পৌঁছতেই জোহান এবার আচমকাই আমেহার চোখ চেপে ধরল। আমেহা চমকে কিছু বলতে গেলেও জোহান থামিয়ে দিল। ধীরে ধীরে আমেহা সম্পূর্ণ জোহানের ভরসায় এগিয়ে চলল এক পা করে। এভরিথিং হিয়ার ইজ ফর ইউ।
বলেই জোহান চোখের সামনে থেকে হাত সরাতেই আমিহা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। রাতের খোলা আকাশ, তার মাঝে এক ফালি চাঁদ, চাঁদের চারিপাশে ফেরি লাইট দেওয়া। তাছাড়া ছাদটাই এত সুন্দর যে তার কোনো এক্সট্রা ডেকোরেশনের দরকার পড়েনি। এছাড়াও কাঁচা ফুল, এসবই আমিহার পছন্দের। আমিহা, জোহান মৃদু স্বরে ডাকল। আমিহা ধীরে মাথা তুলল। তার চোখে প্রশ্ন, কিন্তু ঠোঁটে চিরচেনা নীরবতা। জোহান আমিহার সামনেই হাঁটু মুড়ে বসে তার দুই হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলল, আমিহা জানো, আমি কখনো ভাবিনি আমার মনে কখনো কারোর জন্য এমন অনুভূতির সৃষ্টি হবে যার পরিমাপ আমার সাধ্যের মধ্যেই থাকবে না। তুমি আমাকে কখনো কোনো দাবি করনি, কখনো কিছু পাওয়ার জন্য জেদ করনি, কিন্তু তুমি আমার সবচেয়ে আপন হয়ে গেছো। তোমার ধীর স্থিরতা, তোমার নীরবতা, তোমার অনাবিষ্কৃত গভীরতা, সবকিছুই আজ আমার অস্তিত্বের অংশ হয়ে উঠেছে। আগে আমি বুঝিনি বা বোঝার চেষ্টা করিনি, তবে এখন আমি নিশ্চিত আমি তোমার সঙ্গেই আমার সারাটা জীবন কাটাতে চাই আমিহা। একসাথে বুড়ো বুড়ি হতে চাই, নাতি নাতনিদের আমাদের নীরব প্রেমের গল্প শোনাতে চাই। তুমি কি রাজি? আমিহার চোখ দুটো ছলছল করে উঠল মুহূর্তেই। এতটাই গভীর, এতটাই নির্মল এই স্বীকারোক্তি যে সে আর কিছু বলার মতো শব্দ খুঁজে পেল না। তার বুকের ভেতর কেমন যেন এক শীতল আলোড়ন সৃষ্টি হলো। এতদিন যে অনুভূতিগুলো সে নিজের মধ্যে চেপে রেখেছিল, আজ সেগুলো অশ্রুর আকারে চোখের কোণে জমে উঠেছে। সে তাকিয়ে আছে জোহানের চোখে, যেখানে আর কোনো দ্বিধা নেই, নেই কোনো বোঝার আড়াল। জোহান আলতো হেসে বলল, আমি আর কিছু না বলে মাথা ঝাঁকালো। জোহান এতেই তৃপ্তির হাসি হাসল। আমি আর হাত দুটো নিয়ে ঠোঁট ছোঁয়ালো তাতে। নিচে বিছানো সুন্দর করে বসার জায়গা করা, চেয়ার টেবিল নেই এখানে, যদিও এই অ্যাম্বিয়েন্সের সাথে সেটা যেত না। আমি আর চারিদিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সাজানো দেখল। তার চোখের চমক দেখে যে কেউ বলে দেবে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি সে। জোহানের এইভাবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকায় আমিহা লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। জোহানের এই সময় কিছু নিষিদ্ধ ইচ্ছে মাথাচাড়া দিয়ে উঠল। শুকনো ঢোক গিলে এক হাতে ভর দিয়ে আমিহার একদম কাছে এগিয়ে এলো। এক হাত আমিহার এক পাশে রেখে ঘনিষ্ঠ হলো। আমিহার চোখজোড়া খিচে বন্ধ করে নিল। অঘটন ঘটল বলে, তবে কিছুই তেমন টেনে না পেয়ে পিটপিট করে চোখ খুলতেই দেখল জোহান মিটিমিটি হাসছে, হাতে একটা সুন্দর বোতল। এইটাই নিতে তাহলে সে ঝুঁকেছিল। ইস, আর সে কি না কি ভাবল। এবার সে মুখ দেখাবে কি করে? জোহান বাঁকা হেসে বলল, আমিহা, লেটস প্লে ট্রুথ অ্যান্ড ডেয়ার। আমি আর স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক গিয়ে, তার পেছনে লাগতে কিছুই বলেনি। ওয়েট ওয়েট, তার আগে তোমায় একটা জিনিস দেখাতে চাই। মাহি মাহি। আমি আর মুখ তৎক্ষণাৎ শুকিয়ে গেল। নিজের শাড়ির আঁচল খামচে ধরল। জোহানের ডাকে একজন সুটেড বুটেড ভদ্রলোক, যার বয়স জোহানের কাছাকাছি, সে এসে হাসি মুখে তাদের সামনে দাঁড়িয়ে বলল, Yes, sir. Any problem? ইমিডিয়েটলি চেঞ্জ ইউর নিকনেম মাহি। মাহির মুখটাও এবার শুকিয়ে গেল। কাচুমাচু করে বলল, কেন স্যার? কারণ তোমার নামের জন্য আমার বউ তোমায় তার সতীন ভাবছে। অ্যান্ড ইউ নো দ্যাট না, যে বাঙালি মেয়েরা নিজেদের সতীনকে ঠিক কতটা ভালোবাসে। মাহি এবার হাত কচলে বলল, সরি স্যার, এবার থেকে সবাইকে আমার পুরো নাম ধরে ডাকতে বলবো। আর কোনো প্রবলেম স্যার? না, আমার আর কোনো সমস্যা নেই। কল দিলে তবেই আসবে শুধু। বলতেই মাহি চলে গেল। জোহান আমিরার দিকে তাকাতেই দেখল সে অলরেডি লজ্জায় মুখ নামিয়ে বসে আছে। জোহান তাকে দেখে হেসে উঠে বলল, ওর নাম মহেন্দ্র আমেহা, তাই মাহি বলেই সবাই চেনে। তোমার জন্য ওই সারপ্রাইজটা প্ল্যান করার পর তোমার কি পছন্দ না পছন্দ, কোনো লাইট, কোন ফুল, সবও ফোন করে করে খোঁজ নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে সাজিয়েছে। আর আগের দিন কলে আসায় যে বেরিয়ে গিয়েছিলাম, এই জায়গাটা আরেক কাপড় নিতে চাইছিল খুব করে গতকালের জন্য। তারাই আমার সাথে কথা বলতে চেয়েছিল, তাই গতকালটা তাদের ছেড়ে আজ এখানে নিয়ে এলাম তোমায়। বুঝলে ম্যাডাম? আমিহা মনে মনে নিজেকে হাজারটা বকা দিল। আয় আল্লাহ, সে কি না কি ভেবে বসে আছে গত কয়েকটা দিন ধরে। একটা ভুল বোঝা নাকি তার 3 দিনের ঘুম কেড়ে নিয়েছে। জ্বর পর্যন্ত এসে গেছে তার। নিজের বোকামিতে নিজেরই লজ্জা লাগছে তার। জোহান আর অস্বস্তিতে ফেলল না আমিহাকে। মিটিমিটি হেসে সামনের বোতলটা রেখে ঘুরিয়ে বলল, লেটস প্লে।
বোতলের মুখী আমেহার কাছে থামতেই আমেহা চমকে উঠে বলল। আমি পারি না খেলতে। জোহান ভ্রুকুচকে বলল। এইরকম বললে তো হবে না। খেলার আগেই যে হেরে যায় তার থেকে বড় লুজার যে পৃথিবীতে নেই। এবার বলো বলো, ট্রুথ নাকি ডেয়ার? জোহানের কথার জালে ফেসে আমেহা সংকোচ নিয়ে বলল। ট্রুথ। ওকে দেন বলো, তুমি ঠিক কবে থেকে আমার প্রতি নিজের মধ্যে অনুভূতি টের পেয়েছিলে? শেষ অংশটা জোহান জোরালো গলায় বলল কিছুটা। আমেহা হাজার দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেল এবার। জোহান হাত বাড়িয়ে আমেহার একটা হাত তার হাতে নিয়ে বলল। সমস্ত সংশয় সরিয়ে রেখে আজ উত্তর দাও আমেহা। আমি প্রমিস করছি তোমার অনুভূতির যথাযথ সম্মান আমি করব। কিছুক্ষণ পর সামান্য ক্ষীণ মিষ্টি গলায় শব্দ ভেসে এলো। বিয়ের পরের মুহূর্ত থেকেই। জোহান অবাক হয়ে বলল। বিয়ের পরই? জোহান এবার আমেহার চোখে চোখ রেখে বলল। বিয়ের পরপর ওরা যখন আমার চরিত্র নিয়ে উল্টাপাল্টা কথা বলছিল, তখন আপনি সব দোষ আপনার একার ওপর নিয়ে নিয়েছিলেন। ঠিক সেই মুহূর্ত থেকেই আমার মনে হয়েছিল ওপরওয়ালার ওপর ভরসা রাখা আমার বিফলে যায়নি। তিনি আমায় উত্তম জীবনসঙ্গী দিয়েছেন। জোহান মুগ্ধ হয়ে শুনল। এত গুছিয়ে সেও তো কথা বলতে পারে না। কি সুন্দরভাবে ব্যাখ্যা করলো মেয়েটা নিজের অনুভূতি। আর সে এতদিন নিজেই মেয়েটাকে কাছে টানেনি। এবার আমার টার্ন। বলেই আমেহা বোতলটা ঘোরাতে ঘোরাতে আবার তার দিকেই পড়ল। আমেহা গাল ফুলালো। জোহান তা দেখে হেসে ফেলে বলল। এবার ট্রুথি। তুমি ঠিক কোন কারণে গত কয়েকদিন ধরে মুখ ভার করেছিলে? উত্তর জানার পরও জোহান এই প্রশ্নটা করলো। আমেহা চোখ ছোট ছোট করে তাকালো। এ তো ট্রুথ নিয়েও মহা ঝামেলায় পড়ে গেছে সে। জোহান ঠিক সুযোগ বুঝে তার মুখ দিয়ে সব বলিয়ে নিচ্ছে। বলো। ঠিক যেই কারণটা আপনি জানেন। জোহান হেসে ফেলল। বোতলটা হাতে নিয়ে বলল। মানে অ্যাকচুয়ালি আর ইউ জেলাস? অবশ্যই। জোহানের মুখের হাসি সরল না। আর না, সে বেশি কথা বাড়ালো। কারণ সে জানে বেশি কথা বাড়ালেই আমেহা খেয়ে হারিয়ে ফেলে চুপ হয়ে যায়। এবার ঘোরাতেই বোতলের মুখ এসে পড়ল জোহানের দিকে। আমেহা ঠোঁট টিপেই হাসল। জোহান হতাশার নিঃশ্বাস ফেলে বলল। ট্রুথ। আমেহা কিছুক্ষণ ভাবার পর অস্বস্তি নিয়ে বলল। মানে ওই আপনার ফ্রেন্ড। ছাড়ুন, আপনার প্রিয় জায়গাটা কোনটা? কমপ্লিট দ্য ফার্স্ট কোশ্চেন আমেহা। না মানে থাক না। আমার জীবনের সমস্ত কিছুই তোমার সাথে যুক্ত এখন, তাই যে প্রশ্নই মানে আসবে নিঃসংকোচে করে ফেলো। এটাই হোক আমাদের সম্পর্কের জড়তা কাটানোর প্রথম ধাপ। আমেহা প্রাণ ধরে নিঃশ্বাস নিল। তারপর কিছুক্ষণ চুপ থেকে আবার ধীর কিন্তু দৃঢ়স্বরে বলল। আপনার ফ্রেন্ড মাহির প্রতি কি এখন আর কোনো রকম কি অ্যাট্রাকশন আছে বা ফিলিংস? জোহান মৃদু হেসে বলল। যদি বলি ছিটে ফোটাও না। আমেহা, মাহির প্রতি আমি যা ফিল করতাম তার টান এত গাঢ় ছিল না যতটা তোমার প্রতি আমার এখন হয়। মূলত আমি কোনটা ভালো লাগা ছিল আর কোনটা ভালোবাসো বুঝতে একটু লেট করে ফেলেছি। এর জন্য এই অধম আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমেহার মুখ আবার ঝলমল করে উঠল। মুখে কিছু না বলে বোতলটা ঘোরাতেই এবার তার দিকে সে থামলো বোতলটা। আমেহা আবার একটু ভেবে বলল। ডিয়ার। জোহান বাঁকা হেসে বলল। ভেবে বলছো তো? আমেহা জোহানের এমন হাসি দেখে বলল। না না, ট্রুথ। না, আর প্লাটানো যাবে না। আমেহা পড়ল মহা ফ্যাসাদে। এই গেম খেলতে বসা এটা ঠিক হয়নি। এখন তাকে দিয়ে কি করাবে জোহান? প্রথমটাই নেওয়া হবে। ফার্স্ট অফ অল নিজের চোখের লেন্সটা খুলে চশমাটা পরো। তোমার এইভাবে দেখে আমার অস্বস্তি হচ্ছে। তোমার অসুবিধা হচ্ছে ভেবে। আমার সত্যি অসুবিধা হচ্ছে না। তাও আমার মনের শান্তির জন্য প্লিজ। এত সুন্দর করে প্লিজ বলায় আমেহার কিছু বলল না। সুন্দর মতো লেন্স খুলে চশমা পরে নিল। পরে বুঝলো আসলেই এটাতে আগের থেকে অনেক বেশি কমফোর্টেবল সে। তোমার ডেয়ার কি হতে পারে? হ্যাঁ, ডান্স উইথ মি, দ্যাটস ইট। আমেহা আটকে উঠল। নানা করে বলল। আমি একদম ডান্স পারি না জোহান। জোহান উঠে দাঁড়িয়ে আমেহার দিকে হাত বাড়িয়ে বলল। আমি আছি তো। এই কথাটার পর আর বারণ করা যায়? আমেহাও পারল না। নিজের হাতটা এগিয়ে দিতেই জোহান হ্যাঁচকা টান মেরে তাকে নিজের বুকে এনে ফেলল। ফোনে গান প্লে করে পাশে রেখে আমার আমেহাকে টেনে এক হাতে পেঁচিয়ে নিল তার কোমর। এতটা অবধি সব ঠিকই ছিল। জোহান এক হাত পা করে দেখিয়ে দিচ্ছিল আমেহাকে। আমেহাও সেই দেখে দেখে নিজের চেষ্টা করছিল। এরপর আবার গান বাজতেই জোহান আমেহাকে ঘুরিয়ে পেছন দিক দিয়ে জড়িয়ে ধরে তালে তাল মেলায়। এই অংশের মধ্যে আমেহা অনুভব করে
জোহানের উত্তপ্ত নিঃশ্বাস নিজের ঘাড়ে। ধীরে ধীরে তা গাঢ় স্পর্শে রূপান্তরিত হয়ে জ্বালিয়ে দেয় আমেহার ঘাড় গলা, এমনকি কানের লতি পর্যন্ত। পেটের কাছে দুহাতের পুরুষালী বাঁধন আরো শক্ত হয়। আমেহা থরথর করে কাঁপতে শুরু করে। হার্টবিট যেন ঘোড়ার থেকেও স্পিডে দৌড়াচ্ছে এই মুহূর্তে। মুখ দিয়ে একটা কথাও বেরোয় না তার, বাধা দিতেও ইচ্ছে হয় না, সহ্যও করতে পারে না। জোহান তার ওপর খাতে পড়ে থাকা চুলগুলো আলতো হাতে সরিয়ে সেখানে ঠোঁট ছোঁয়। আমি জোহানের হাত আলগা পেয়ে তা ছাড়িয়ে এগিয়ে যেতে নিলে জোহান আঁচল ধরে ফেলে। আমি ঘন ঘন শ্বাস ফেলে শাড়ির আঁচল ধরে। তার যে আজ কোনোভাবেই নিস্তার নেই তা ভালোভাবেই সে বোঝে। জোহান শাড়ির আঁচল হাতে গোটাতে গোটাতে আমেহাকে পেছন থেকে আবার জড়িয়ে ধরে কানের কাছে ধীর স্বরে বলে, আজও দূরে সরিয়ে দেবে? জোহানের কথাটা এতটাই করুণ ঠেকে আমেহার কণ্ঠে সে তৎক্ষণাৎ ঘুরে জোহানকে জড়িয়ে ধরে। জোহান মুচকি হেসে আবার ফিসফিস করে বলে, এটা কি কাছে এসে লাইসেন্স ধরে নেব? আমেহা জবাব দেয় না, শুধু জোহানের পিঠে রাখা হাতটা দিয়ে তার শার্ট মুঠো করে ধরে। জোহান হাসে, পূর্ণতার হাসি। তারপরই আমেহাকে কোলে তুলে নেয়। কিছু দূরে ডেকোরেট করা সুন্দর বেড সেটে শুয়ে পাশের দড়িতে টান দেয়। সঙ্গে সঙ্গে কতগুলো সাদা পর্দা এসে ঘিরে দেয় দুই মানব মানবীকে। জোহান আলতো হাতে আমার চশমাটা খুলে পাশে রেখে ডুব দিল বহু প্রতীক্ষিত অধরে। ধীরে ধীরে তা নেমে এলো গলায়, ঘাড়ে, বক্ষ মাঝে। আমার কাঁপতে থাকা ছোট্ট দেহটা জোহান আরও আঁকড়ে ধরে মুখ ডোবালো। কোনো অংশে নিজের চিহ্ন আঁকতে ভুলল না। সুখের শীতকালগুলো মিলিয়ে গেল নিরিবিলি পরিবেশের সাথে, তাল মেলানো গানে। শুধু শোনা গেল